আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 10 এবং 11, দুইটা ক্লাস একসাথে আমরা ডিটেলস আলোচনা করব। আর আমাদের ক্লাসের টপিক হচ্ছে লোগো ডিজাইন। তো লোগো ডিজাইনের একদম বেসিক থেকে আমরা লোগো ডিজাইনের কীভাবে করতে হয় বা এটার প্রসেসগুলো কী কী সবগুলি আমরা জানার চেষ্টা করব। তো ফার্স্টে যেটা বিষয় ওটা হচ্ছে আসলে লোগো জিনিসটা কী। লোগো জিনিসটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে লোগো যে কোনো কোম্পানির হতে পারে, কোনো ব্র্যান্ডের হতে পারে। যেমন আমরা অ্যাপেলের লোগো দেখি, তারপর আমরা বিভিন্ন কোম্পানির যেমন নিকের লোগো দেখি, আরও অনেক কোম্পানি আছে। এক একটা লোগো কিন্তু একটা কোম্পানির আইডেন্টি বহন করে। লোগোগুলো এমন হয় আমরা একটা ওই লোগো দেখে আসলে বুঝতে পারি আসলে এই কোম্পানিটা কোন কোম্পানি। যেমন অ্যাপেল কোম্পানির লোগো যদি আমরা এখন দেখি, ওইটা কিন্তু এখন দেখে আর বুঝতে হয় না যে এটা একটা এর লোগো, অ্যাপেলের লোগো। জাস্ট লোগোটা দেখে আমরা বুঝতে পারি। নিকের লোগো দেখে বুঝতে পারি একটা নিক কোম্পানির লোগো। এডিডাসের লোগোটা দেখে আমরা বুঝতে পারি এডিডাসের লোগো। তো এই লোগো জিনিসটা এমনই পুরো একটা ব্র্যান্ড, মানে এটা দেখলেই যাতে বোঝা যায় যে ওইটা ওই কোম্পানির লোগো, এটা ওই কোম্পানির লোগো, এটা একটা আইডেন্টি বহন করে। তো লোগোর অনেকগুলো স্টেপ আছে। টোটাল লোগো বানাইতে গেলে আসলে কী কী মাথার মধ্যে রাখতে হয় আমরা যদি দেখি, আমি 9টা স্টেপ যদি একটু করছি যে কী কী স্টেপ হইতে পারে। প্রথম স্টেপটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লোগো। লোগো কী কী আমরা একটু স্টেপগুলো দেখি, তারপরে স্টেপের ডিটেলসগুলো একটু পরে দেখি। সেকেন্ডটা হচ্ছে জেনারেট ইউর ওন আইডিয়া। তারপর হচ্ছে আস্ক দ্য রাইট কোশ্চেন, প্রাইজ ইউর ওয়ার্ক অ্যাকর্ডিংলি, লার্ন ফ্রম আদার্স, সিলেক্ট দ্য রাইট ফন্ট, অ্যাভয়েড দ্য কপি অ্যান্ড ডুপ্লিকেট, লিমিট দ্য কনসেপ্ট, ডেলিভার দ্য কারেক্ট ফাইল। আচ্ছা, ফার্স্টে কী ছিল? আন্ডারস্ট্যান্ডিং লোগো। একটা লোগো কী ধরনের হবে বা লোগোর মধ্যে কী ধরনের গুণ থাকা দরকার, তো এই আন্ডারস্ট্যান্ডিং লোগোটা যদি আমরা কী কী থাকতে হবে বা কী থাকলে বেটার হবে, এই জিনিসগুলো যদি জানি, তাহলে আমাদের লোগো কিন্তু একটা পারফেক্ট স্ট্যান্ডার্ড লোগো হবে। যেমন 1 নম্বর যেটা আছে, লোগো মাস্ট বি সিম্পল। আমরা যেই কোনো লোগো করি না কেন, আমার লোগোটা যতটুকু পারি আমরা সিম্পল রাখার ট্রাই করব। লোগোর মধ্যে এক্সট্রা কিছু হিজিবিজি করার ট্রাই করব না, মানে কমপ্লিকেটেড করার কোনো দরকার নেই। লোগোটা যতটুকু পারি আমরা সিম্পল রাখার ট্রাই করব। তারপর হচ্ছে এ লোগো মাস্ট বি মেমোরেবল। এটা হচ্ছে দেখেন, একটা লোগো যদি আমি এখন করলাম, যদি এটা 5-6 মাস পরে এটা আবার চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু একটা আমার বিজনেসে বা আমার ব্র্যান্ডের মধ্যে একটা ইফেক্ট পড়বে। তো লোগোটা এমনভাবে ক্রিয়েট করতে হবে বা মেক করতে হবে যেন লোগোটা লং টাইম কোম্পানি ইউজ করতে পারে। ধরেন 4 বছর, 5 বছর, 10 বছর একটানা, যাতে এমন একটা লোগো বানাইতে হবে যাতে আমি 4-5 বছর, 10 বছর লোগোটা আমি ইউজ করতে পারতেছি বা ইউজ করতে পারে কোম্পানি। তো এটা হচ্ছে লং টাইমের জন্য লোগোটা মেমোরেবল করতে হবে, এবং যাতে লোগোটা দেখি মানুষ চিনতে পারে 2 বছর পরে যে ওটা তো এই কোম্পানির লোগো বা এই কোম্পানির লোগো। তারপর হচ্ছে মাস্ট বি ইনডিউরিং। হ্যাঁ, মাস্ট বি ইনডিউরিংটা হচ্ছে যে একটা, এই যে একটু আগে যেটা বলছিলাম মেমোরেবল এবং ইনডিউরিংয়ের মধ্যে দুইটার একটু সিমিলারিটি আছে। যেমন মেমোরেবল বলতে যেটা বোঝানো হচ্ছে যে লোগোটা দেখা যেন কোম্পানিটা চেনা যায়, যে লোগোটা দেখার পরে যাতে আমরা বুঝতে পারি এটা এই কোম্পানির লোগো। এবং অনেক লোগো আমাদের আছে, আমরা যেই লোগোগুলো দেখি, অ্যাপেলের যদি একটা উদাহরণ দিই, অ্যাপেলের লোগো দেখলে কিন্তু আইফোনের মধ্যে যখন আমরা অ্যাপেলের লোগোটা দেখি তখন কিন্তু আমরা বুঝতে পারি এটা অ্যাপেল কোম্পানির আইফোন। বা আরও যেই জিনিসগুলো আছে আমরা কিন্তু লোগো দেখে বলতে পারি যে এটা হচ্ছে ওই কোম্পানির প্রোডাক্ট। আর এটা হচ্ছে আমাদের মাথার মধ্যে গাইথা যায় এগুলো দেখতে দেখতে। এখন কত কোম্পানি আছে সবগুলো দেখে কিন্তু বুঝতে পারি, আমরা জাস্ট লোগোটা দেখে বুঝতে পারি যে ওইটা কোম্পানির একটা প্রোডাক্ট। আর ইনডিউরিংয়ের যে বিষয়টা, এটা হচ্ছে যে লোগোটা এমনভাবে তৈরি করতে হবে যেন লোগোটা লং টাইম স্টে করে, যে 6 মাস 1 বছর পরে যাতে লোগোটা আবার নতুন করে ক্রিয়েশন না করতে হয়। মিনিমাম একটা লং স্টে 10 বছর 15 বছর। যেমন অ্যাপেলের লোগো কিন্তু লং টাইম ধরে চলতেছে, নিকের লোগো লং টাইম ধরে চলতেছে, এগুলোর মধ্যে কোনো চেঞ্জ নাই। কারণ কি, একটা এমনভাবে বানানো হয়েছে লং টাইম ধরে মানুষও মনে রাখতেছে এগুলো। তো দেখেন, এর লোগো মাস্ট বি ভার্সেটাইল। ভার্সেটাইল বিষয়টা হচ্ছে লোগোটা আমরা এমনভাবে ক্রিয়েট করব যেন ওই লোগোটা আমাদের যে কোনো মিডিয়ার মধ্যে
ঠিক মতো কাজ করে, যেমন যদি প্রিন্ট মিডিয়া হয় ওটার মধ্যে যেন ভালো মতন দেখা যায়, অ্যাপ্লিকেশন যদি কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে চাই লোগোটা, ওই অ্যাপ্লিকেশনের মধ্যে যাতে পারফেক্ট হয়, এবং ওয়েবসাইটে যদি আমরা এটা ইউজ করতে চাই ওই জায়গায় যেন ওটা পারফেক্টলি হয়। ঠিক ওইভাবেই আমাদের একটু ভার্সেটাইলভাবে ক্রিয়েট করতে হবে লোগোটা, যেন সব জায়গার মধ্যে পারফেক্টলি আমরা ইউজ করতে পারি। তারপরে লোগো মাস্ট বি অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট বিষয়টা কি হচ্ছে, আমরা যেই লোগো, ধরেন আমি যে কোনো কোম্পানির জন্য লোগো বানাচ্ছি, অবশ্যই ওই কোম্পানির যেই মেন মোটিভটা থাকে, যেটা নিয়ে কাজ করে, ওই লোগোর মধ্যে আমাদের ওই জিনিসটা থাকতে হবে, যেন মানুষ বুঝতে পারে যে এই কোম্পানির এই লোগো বা এই প্রোডাক্টগুলো এটা হাইলাইট করতেছে, বা এই কোম্পানিটাকে এইভাবে হাইলাইট করতেছে। মানে কোম্পানির যেমন হোক, ধরেন মোবাইলের কোম্পানি হলে অ্যাপেল, তো এখন অ্যাপেল আইফোন এগুলো অ্যাপেল নামেই চিনে, বা আরও যে কোম্পানিগুলো আছে, লোগোটা দেখে যেন বোঝা যায় আসলে এখন এই যেমন অ্যাপেল হয়ে গেছে ব্র্যান্ড একটা। অ্যাপেল কিন্তু আর ওই, কিন্তু অ্যাপেলের মধ্যে একটা কাহিনী আছে লোগোর মধ্যে, একটু ডিটেলস যদি বলতে চাই, অ্যাপেলের মধ্যে দেখবেন একটা ওয়ান বাইট, এটা কিন্তু কামড় দেওয়া আছে অ্যাপেলের মধ্যে, লোগোর মধ্যে একটা অ্যাপেলের মধ্যে। তো ওটাও ওরা একটু ঘুরে লোগোটার যেই ডিটেলসটা এটার মধ্যে আছে, ওটা হচ্ছে ওয়ান বাইট, মানে আমরা যদি ডিজিটালি ডিজিট 0-1 যদি বাইনারি ডিজিট আমরা দেখি, তখন কিন্তু 0 আর 1 এই দুইটা ছাড়া কিন্তু বাইনারিতে কোনো কিছু নাই। তো একটা অ্যাপেলের মধ্যে 1 বাইট মানে একটা কিন্তু ডিজিটাল বা বাইনারির একটা সংখ্যা কিন্তু ওদের মধ্যে ওই অ্যাপেলের লোগোটার মধ্যে আছে। এটা একটা অনেক, প্রত্যেকটা লোগোর পিছনে একটা বিশাল কাহিনী থাকে। তো এমনই লোগোটা পারফেক্ট হতে হবে, যেই কোম্পানির জন্য আমরা লোগোটা ক্রিয়েট করব ওই কোম্পানির মতো যাতে হাইলাইট করে, ওই কোম্পানির সবগুলো বিষয় যেন হাইলাইট করে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর দেখি আমরা জেনারেট ইউর অন ডিজাইন আইডিয়া। আমাদের নিজেদের ডিজাইন আইডিয়া জেনারেট করতে হবে, যেন আমরা কীভাবে ডিজাইন আইডিয়া জেনারেট করতে পারি যদি আমরা একটু দেখি। ডিজাইন ব্রিফ, আমরা যেই কোনো ডিজাইনের ব্রিফগুলো দেখব, যদি কোনো কোম্পানির লোগো হয়, কোম্পানি আসলে টোটাল কী নিয়ে কাজ করতেছে ওদের একটা ব্রিফ দিয়ে দেবো লোগোর জন্য, বা ওদের এই জিনিসগুলো নিয়ে কাজ করে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, টোটাল ব্রিফটা, ডিজাইন ব্রিফটা বুঝতে হবে। রিসার্চ, যে কোনো কোম্পানি যেই কোনো কিছু আমরা করতে যাই, রিসার্চ কিন্তু আমাদের করতে হবে যে এই ডিজাইনের জন্য বা এই লোগোর জন্য, এই টাইপের লোগোর জন্য আরও কারা কারা কী কী ডিজাইন করছে বা কী টাইপের ডিজাইন করছে, আমাদের ওই জন্য রিসার্চ করতে হবে, আরও দেখতে হবে যে লোগোগুলা আরও কীরকম ছিল। বা আমি যে একটা কোম্পানির টেকনোলজিক্যাল কোনো কোম্পানির যদি লোগো আমি ক্রিয়েট করি, তখন ওই টেকনিক্যাল বা টেকনোলজি যে লোগোগুলো আছে ওইগুলো ফলো করতে হবে, যে ওরা কীভাবে ইমপ্লিমেন্ট করছে ওদের লোগোটা। তারপর হচ্ছে রেফারেন্স, অবশ্যই অনেক সময় কোম্পানি রেফারেন্স দেওয়া দেয় যে এটা দেখতে পারো তোমরা এটার মতো, বা এই বর্তমানে ট্রেন্ডি এই জিনিসগুলো আছে, এটার উপর নির্ভর করে আমার ডিজাইনটা হবে, বা বিভিন্ন বিষয়ে রেফারেন্স দেওয়া দেয়, ওটা থেকে আমরা ইন্সপিরেশন হয়ে আমরা নতুন কিছু ক্রিয়েট করতে পারবো। তারপর দেখেন স্কেচিং অ্যান্ড কনসেপ্টুয়ালাইজিং। তো স্কেচিং হচ্ছে যদি লোগো ক্রিয়েট করতে যান বা যে কোনো কিছু, এই আর্ট ডিজাইন বলেন, স্কেচের মধ্যে ভালো থাকতে হবে। আমাদের হাতে কলমে বা পেন্সিলে আমাদের আগে হাতে স্কেচ করতে হবে, তারপর একটা কনসেপ্ট দাঁড়া করাইতে হবে, তারপর আমাদের মেয়ে নিতে যাব। তারপর দেখেন আরেকটা বিষয় হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন বিষয়টা হচ্ছে যখন আপনি স্কেচ করলেন, কনসেপ্ট দাঁড়া করাইলেন, তারপর একটা ডেমো আমাদের ক্লায়েন্টকে বা কোম্পানিকে আমরা দেখাইতে পারবো যে এই যে আমার ডেমো, আমি এমন করতে চাইতেছি, তো তুমি এটাকে চেঞ্জ করতে বলো, এখনই বলো, আমি চেঞ্জ করতে পারবো, নাহলে আমি এটাই ফাইনাল করব। তখন ওরা কি দেখা বাছাই করবে যে না এখন ঠিক আছে, তারপর আমরা ফাইনাল আউটপুটটা দেব। ফাইনাল আউটপুটে কী আছে আমাদের, ফাইনাল কাজ শেষে আমরা প্রেজেন্টেশন দেব। আমরা একটা ভালো মতো লোগোটাকে প্রেজেন্টেশন দেব, যেন লোগোটা সুন্দর মতো, সিম্পল প্রেজেন্টেশন আছে যেগুলো ডিফল্ট প্রেজেন্টেশন নর্মালি, এত যেমন লোগোর অনেক মোকআপ আছে, ওই মোকআপ দিয়েও করা যেতে পারে, বা নর্মালি যে একটা রিয়েল লোগোটা দেখা যাবে কেমন, ওইটার একটা আমরা করতে পারি, সুন্দর মতো একটা প্রেজেন্টেশন করতে হবে। তারপর আস্ক দ্য রাইট কোশ্চেন। তো দেখেন আস্ক দ্য রাইট কোশ্চেন কি, অনেক কোশ্চেন থাকতে পারে ক্লায়েন্টের কাছে যে তোমাদের লোগোটা কী হবে, আমরা আগেই কোশ্চেনগুলো করে নিব যে কি কি লাগতে পারে, অনেক কিছু তো দিয়েই দিবে, তারপরও আমাদের যা যা জিজ্ঞাসা আছে ওইগুলো আমরা আগে থেকেই নিয়ে নেব, যেন পরবর্তীতে লোগো ক্রিয়েট করার পরে যাতে কোশ্চেনগুলো না আসে। আমাদের এই দিকটা একটু মাথায় খেয়াল রাখতে হবে। তারপর দেখেন প্রাইস ইউর ওয়ার্ক অ্যাকর্ডিংলি। তো প্রাইসটা হচ্ছে, ধরেন আমি একটা ভালো একটা কোম্পানির যদি কোনো একটা লোগো করি,
ওটার প্রাইসটা কিন্তু আমার ঠিক মতোই বলতে হবে। একজন কিন্তু একটা প্রাইস বলে, বাট আমার পারফেক্ট একটা যে প্রাইসটা আছে এই লোগোটা করতে গেলে, যেমন ধরেন একটা গ্রামীণ ফোনের যদি লোগো করতে যাই, আমাদের বাংলাদেশের মোস্ট বড় একটা কোম্পানি যদি গ্রামীণ ফোনের লোগো যদি বলে যে গ্রামীণ ফোন একটা নতুন দিল যে তো ওদের লোগোটা চেঞ্জ করবে এখন, বা গ্রামীণ ফোনের জন্য একটা লোগো বানাইতে হবে, ওটার আপনি দিবেন, একটা প্রেজেন্টেশন দিবেন যে লোগোটার কত, ওরা দাম জানতে চাইতেছে যে কত হলে আপনি করবেন লোগোটার প্রাইস। তো গ্রামীণ ফোন বাংলাদেশের কিন্তু বড় একটা কোম্পানি, তো ওরা কিন্তু ওই যে 500-1000 যেমন এখন পাওয়া যায় 500-1000-2000 টাকা কিন্তু লোগো ওরা করাবে না, বা ওদের বাজেটে থাকবে হাই। তো যারা নাকি বাজেট দিবে যে 500-1000 টাকা বা $50, $10, $20, ওরা কিন্তু ওই লিস্টেই পড়বে না, ওদের কিন্তু এগুলো দিবেই না। দেখেন আবার এটা যদি $500 বলেন, $500 কিন্তু গ্রামীণ ফোন যেহেতু এটার কিন্তু ডিমান্ড হাই, হইতে পারে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা এমনও হইতে পারে। তো মিনিমাম যদি আমরা এমন বড় কোম্পানি হয় ওইগুলা $1000, $2000, $3000 কোম্পানি পেতে এমন হয়। তবে ভালো কোম্পানি হলেই মিনিমাম 1000, 800, 600, 700 এর উপরে হতে হবে আমাদের বাজেটটা। তো ওই জায়গায় যদি আমরা ওভার প্রাইস চাই তাহলে কিন্তু ওরা আমাদের নেবে না, বা ওই জায়গায় যদি আমরা লো প্রাইস বলি যে আমি $100 করে দেবো, $50 করে দেবো, ওই জায়গায় কিন্তু আমি সিলেক্ট হবো না। তো আমার প্রাইসটাও কোম্পানি ভেদে আমাকে বুঝতে হবে যে ওদের কেমন এফোর্ট আছে বা কোম্পানিটা কতটুকু বড়। তো ডিটেলস জানার পরে আমাদের লোগোর প্রাইসটা নির্ধারণ করতে হবে, তখন আমরা একটা নির্দিষ্ট প্রাইস আমরা সেট করতে পারবো। বাট আগেই যদি আমরা বইলা দিই যে যেমন ফাইবারে কিন্তু $5 লোগো অ্যাভেলেবেল হয়, তো আমরা ওই চিন্তা করলে কিন্তু হবে না। আমাদের বড় বড় ক্লায়েন্টের কাজ করতে হলে ওই ধরনের প্রফেশনালি কাজ করতে হবে। $5, $10 কাজ সবাই দিবে না, ভালো কোম্পানি দিবে না, কিন্তু ওরা কোয়ালিটি দেখবে, প্লাস হচ্ছে ওদের প্রাইসও হাই থাকবে, $800, $1000, $2000 এমন হবে। তো প্রাইসটা আমাদের ওই ধরনের বুঝেই কাজের অনুযায়ী, কোম্পানি অনুযায়ী আমাদের প্রাইসটা নির্ধারণ করতে হবে। লার্ন ফ্রম আদারটা হচ্ছে আমরা যত দেখবো তত কিন্তু শিখবো। তো আমরা যে লোগো ডিজাইন করব বা লোগো ডিজাইন আমরা শিখবো, এটার জন্য কি করতে হবে, বেশি এই ডিজাইনগুলো দেখতে হবে, ট্রেন্ডি ডিজাইনগুলো দেখতে হবে, অন্যরা কীভাবে কাজ করতেছে ওইগুলো দেখতে হবে, মার্কেট প্লেসগুলো দেখতে হবে। যেমন আমাদের ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কিন্তু প্রচুর কন্টেস্ট হয়, ওই কন্টেস্টে আমরা জয়েন করতে পারি, প্লাস আমরা ওই জায়গায় দেখতে পারি লোগো ওরা কীভাবে বানাচ্ছে। যখন ক্লায়েন্ট ওই জায়গায় টোটাল ব্রিফটা দিয়ে দেয়, কী কালার হবে বা কী নাম হবে, টোটাল জিনিসটা কিন্তু ফ্রিল্যান্সারের মধ্যে কন্টেস্টের মধ্যে দিয়ে দেয়। তখন আমরা কিন্তু আরও যারা কন্টেস্টে পার্টিসিপেট করে, অনেক পার্টিসিপেট আছে, তারা কিন্তু এই লোগোগুলো সাবমিট করে, তখন আমরা কিন্তু ওইগুলো থেকে দেখতে পারি, প্লাস গুগল করে দেখতে পারি, প্লাস অন্য কোম্পানির যে বিভিন্ন লোগোগুলো আছে ওরা কীভাবে লোগোগুলো বানাইছে, ওদের লোগোগুলা, এই জিনিসগুলো আমরা কিন্তু স্টাডি করতে পারি। তো যত আমরা দেখব মূলত ততই কিন্তু শিখব। তারপরে লোগোর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে রাইট ফন্ট সিলেক্ট করা। তো আপনি যদি একটি লোগোর একটা ভালো ফন্ট সিলেক্ট করতে পারেন, লোগোর কিন্তু মোটামুটি অনেক কাজ হয়ে যায়। তো দেখেন এখানে কিছু ফন্ট আমি দিয়ে দিয়েছি, বাট এছাড়াও কিন্তু অনেক ফন্ট আছে যেগুলো অনেক সময় ফন্টেই আপনি ফন্ট ইউজ করে লোগোটা কমপ্লিট হয়ে যায়। মানে অনেক টাইপোগ্রাফি লোগো আছে, ওয়ার্ড মার্ক লোগো আছে, যেগুলো আপনি শুধু ফন্ট ইউজ করবেন, ফন্ট ইউজ করার পরে আপনার লোগোটা কমপ্লিট হয়ে যাবে। তো লোগোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে ফন্ট। আপনি যদি পারফেক্ট ফন্ট সিলেক্ট করতে পারেন, আপনার লোগোর অনেকটা কাজে এক হয়ে যায়। জাস্ট অনেক সময় দেখবেন নর্মাল ফন্ট দিয়ে কিন্তু ফন্ট একটু কাস্টমাইজেশন করে লোগো কমপ্লিট হয়ে যায়। তো ফন্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লোগোর জন্য, এটা মাথায় রাখতে হবে। এখানে কিছু সিম্পল ফন্টের নাম দিলাম, আপনারা ফ্রি ফন্ট নিয়ে ইউজ করতে পারেন, বা দা ফন্টের মধ্যে সার্চ দিয়ে আপনারা বিভিন্ন ফন্ট কালেক্ট করতে পারেন। তারপর আমরা দেখি অ্যাভয়েড দ্য কপি অ্যান্ড ডুপ্লিকেট। আমাদের সব সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা যখন কাজ করব অবশ্যই আমরা ক্রিয়েটিভ একটা ডিজাইন করব। আমরা কারো কাছ থেকে কপি না ডুপ্লিকেট এই কাজ করব না। প্র্যাকটিসের জন্য করতে পারেন, অন্যগুলো দেখতে পারেন, বাট যখন প্রফেশনালি কোনো ক্লায়েন্টের কাজ বা কোনো মার্কেট প্লেসে কাজ করবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে। কোনো কপি বা ডুপ্লিকেট কাজ করা যাবে না, তাহলে কিন্তু আপনার ধরা পড়বেন, এটা শিওর।
সো আপনি রিসার্চ করেন বা আপনি জিনিস সম্বন্ধে জানেন, তারপর আপনি একটা ক্রিয়েটিভ বা নতুন একটা নিউ ডিজাইন আপনি কনসেপ্ট তৈরি করেন, তারপর ডিজাইন করেন, নিজের হাতে আঁকেন, স্কেচ করেন, তারপর আপনি ওইটাকে ইমপ্লিমেন্ট করেন, বাট কোনো কপি ডুপ্লিকেট কাজ করা যাবে না। তারপর লিমিট দ্য কনসেপ্ট। আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ নিলেন, আপনি অনেকগুলো কাজ করলেন, 7টা 8টা 10টা কাজ করলেন, লোগো ডিজাইন করলেন, তখন নর্মালি আপনি যখন এতগুলো লোগো ডিজাইন করে আপনার ক্লায়েন্টকে আপনি প্রেজেন্ট করলেন, কোনটা পছন্দ, তখন কিন্তু ক্লায়েন্ট বুঝবে যে অনেক লোগো বা এইটা পছন্দ, এটা পছন্দ না, এটা পছন্দ না, একটা হিজিবিজি হয়ে যাবে যে আসলে কোনটা পছন্দ ওইটাই ধরতে পারবে না। যতটুকু কম পারা যায় লিমিট রাখা, যেমন কেমন ম্যাক্সিমাম 1 থেকে 3টা কনসেপ্ট আপনি দেখাবেন বা 2টা কনসেপ্ট দেখাবেন, আপনার বেস্ট কাজটাই দিবেন এবং ওই 2টার মধ্যেই বেস্ট কাজটা দিবেন, দেখবেন 2টা থেকে একটাই বাছাই করে নিছে। বাট যখন আপনি 10টা 8টা কনসেপ্ট দিবেন, তখন ক্লায়েন্ট একটু হয়ে যাবে যে আসলে কোনটা পছন্দ করবে। অনেকগুলা লোগো যখন দেখবে তখন কিন্তু আসলে সিলেক্ট করা মুশকিল হয়ে যায়, কোনটা থেকে কোনটা সুন্দর হয়েছে বা কোনটা ভালো, কোনটা ক্রিয়েটিভ, এগুলো কিন্তু সিলেক্ট করা অনেক পসিবল হয় না। তো এই জিনিসটা মাথায় রেখে যতটুকু সম্ভব কনসেপ্ট আমাদের 2টা 3টার মধ্যে রাখাই বেটার, যেন 2টা থেকে বা 1টা থেকে সিলেক্ট হয়ে যায়। তারপর দেখি আমরা ডেলিভার দ্য কারেক্ট ফাইল। যখন আমরা ফাইল ডেলিভার করব ক্লায়েন্টকে, তখন আমাদের ফাইল নর্মাল কিন্তু ক্লায়েন্ট দেখা যায় অনেক ক্লায়েন্ট শুধু লোগো চাবে, তখন পিএনজি দিয়ে দেবেন, জেপিজি দিয়ে দেবেন, প্রেজেন্টেশনের জন্য জেপিজি দিয়ে দেবেন। আর যদি র ফাইল কেউ চায় তাহলে যদি আপনি এআই দিয়া বা অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে করেন, তখন এর ফাইলগুলো দিয়ে দেবেন। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপর যদি আমরা প্রসেসটা দেখি, আচ্ছা আমার 9টা কিন্তু যে পার্ট ওটা শেষ, তখন আমরা দেখি যদি প্রসেসটা কি, লোগো ডিজাইনের প্রসেসটা হচ্ছে আপনাকে হ্যান্ড স্কেচ করতে হবে। লোগো ডিজাইন করতে গেলে আপনি হাতে আঁকতে হবে, লোগোর ডিজাইনটা কনসেপ্টটা হাতে আনতে হবে। এটা পেন্সিল দিয়ে হোক, কলম দিয়ে হোক, আপনি খাতার মধ্যে এটা আঁকবেন, তারপর আপনি ওইটার কনসেপ্টগুলো দাঁড়া করাইয়া তারপর আপনি ওটাকে সফটওয়্যারে নেবেন। প্রথম হাতে স্কেচ করবেন, তারপর স্কেচ করতে হবে আমাদের ইলাস্ট্রেটরে বা সফটওয়্যার, আপনি যেই সফটওয়্যার ইউজ করবেন ওই সফটওয়্যারে। আমরা যদি ইলাস্ট্রেটর ইউজ করি, ইলাস্ট্রেটর দিয়ে আমরা স্কেচ করব। তারপর ফাইনালি হচ্ছে কালারিং অ্যান্ড ফাইনাল আউটপুট। এই ইলাস্ট্রেটর দিয়ে ইউজ করে স্কেচ করার পরে তারপর আমরা ওটার মধ্যে কালারিং করবো এবং ফাইনাল প্রেজেন্টেশন দেব। তারপর যদি আমরা দেখি লোগো ক্লাসিফিকেশন, কি কি টাইপের লোগো হতে পারে, দেখেন একটা হচ্ছে ব্র্যান্ড মার্ক। ব্র্যান্ড মার্ক বলতে কি বলে, এটা হচ্ছে ব্র্যান্ড মার্কের যে লোগোগুলো থাকবে সিম্বল বা আইকন টাইপের লোগোগুলো হবে, শুধু সিম্বল বা আইকন এই টাইপের লোগোগুলোকে আমরা ব্র্যান্ড মার্ক বলতে পারি। তারপর দেখেন ওয়ার্ড মার্ক। ওয়ার্ড মার্কটা হচ্ছে শুধু অনলি টেক্সটগুলো থাকবে ওয়ার্ড মার্কের মধ্যে, তো এই টাইপের যে লোগোগুলো আছে সেগুলো হচ্ছে ওয়ার্ড মার্ক বলে। তারপর একটা হচ্ছে লেটার মার্ক। লেটার মার্ক কি, ওটার মধ্যে দেখবেন টেক্সটও থাকে, পাশাপাশি কিছু শেপও থাকে, দুইটার কম্বিনেশনে একটা লেটার মার্ক এটা হয়, লোগোটা হয়। তারপর আরেকটা দেখেন কম্বিনেশন মার্ক। এটা হচ্ছে আপনি সিম্বল ইউজ করবেন, আইকন ইউজ করবেন, টেক্সট ইউজ করবেন, এগুলার সমন্বয়ে একটা লোগো যেটা হয় ওটা হচ্ছে কম্বিনেশন মার্ক। আর লেটার মার্কটা হচ্ছে আপনি টেক্সটই থাকবে বা টেক্সটের কাস্টমাইজেশন করে বিভিন্ন স্টাইল বানায়, তারপর আমরা এটা করতে পারবো। তারপর হচ্ছে লাস্ট রয়েছে ইমব্লেম। তো এটার কাজ কি, এই লোগোটার যে ক্লাসটা এটা হচ্ছে কি ইমব্লেম। এটা হচ্ছে বিভিন্ন আমরা ট্রেডিশনাল বা এডুকেশনাল বিভিন্ন কার কোম্পানির এই টাইপের যে লোগোগুলো দেখি ওইগুলো মূলত ইমব্লেম। তো BMW, ফেরারি এইসব গাড়ির মধ্যে যে লোগোগুলো দেখবেন একটু সার্কেল টাইপের বা সন দেওয়া থাকে, আইএসও দেওয়া থাকে, এই লোগোগুলো যেগুলো আছে এগুলো আছে ইমব্লেম লোগো। তো এতটুকু ছিল মোটামুটি আমাদের লোগোর বেসিক ধারণাগুলো। তারপর আমরা যদি এখন একটু ইয়ের মধ্যে যাই, যে কিছু লোগো যদি আমরা ক্রিয়েট করতে চাই, আমরা একটু দেখবো, প্র্যাকটিস করবো। প্র্যাকটিসের জন্য সিম্পল কিছু লোগো ট্রাই করব। যেমন দেখেন বিটসের একটা লোগো, মানে ইজি লোগোই নিচ্ছি আমি, বেশি কমপ্লিকেটেড লোগো নিচ্ছি না যেন বেশি প্রবলেম হয়। আমি বিটসের লোগোটা এই জায়গায় জাস্ট আনলাম, তো এটাকে এমবেড করে দিলাম। তো এটার মতো আমরা একটা নিজেরা ক্রিয়েট করার ট্রাই করব। দেখেন এটা কিন্তু খুব ইজি,
এটাকে আমরা কয়েকভাবে করতে পারেন। যেমন আমি একটা যদি নেই, ইলিপস টুল দিয়ে একটা রাউন্ড নেই, তারপর ওটার মধ্যে একটা হোয়াইট রাউন্ড নিতে পারি, তারপর একটা রেড রাউন্ড নিতে পারি, তারপর এই জায়গায় একটা আমি যদি শেপ যদি দিয়ে দিই তাহলে কিন্তু ওটা হয়ে যায়। কয়েকটা কনসেপ্ট আছে, জাস্ট আমরা বেসিক একটা কনসেপ্ট শুরু করি। যেমন এই জায়গায় যদি আমরা নর্মালি বি লিখি, বি লিখলেও কিন্তু সেম এটা চলে আসবো। তো আমি এই টুলটা নিলাম, কালারটা একটু রেড দিয়ে নেই, রেড দিলাম, আমি ইক্লিপসটা সিলেক্ট করলাম, আমি একটা রেড সার্কেল নিলাম। রেড সার্কেল নেওয়ার পর আমি এটাকে কপি করলাম এবং কপি করে ফন্টে পেস্ট করলাম। এখানে আমি একটু ছোট করি এটাকে, ছোট করলাম। এখন কিন্তু এটা আমার ফুল আছে, ফিল কালার আছে। আমি এটাকে স্টকে দিই, স্টকে দিয়ে স্টকের কালারটা আমি চেঞ্জ করে দিই, আমি হোয়াইট দিই। হোয়াইট দিয়ে আমি স্টক এই জায়গা থেকে একটু বাড়াই দিব, 20 পিটি দিব স্টকটা। দেখেন 20 পিটি দিলাম। তারপর কি করব, আমি এই যে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে আমি একটা এই জায়গায় শেপ বানাবো। আমি এই জায়গায় একটা শেপ নিব, অবশ্যই শেপটা আমার ফুল হবে, কোনো স্টক হবে না। আমি এই শেপটা এতটুকু পর্যন্ত নিব এবং এই জায়গায় দিয়ে এতটুকু পর্যন্ত নিব। আমি চাইলে কিন্তু যে কতটুকু মোটা দিব ওটার উপর নির্ভর করতে পারবো আমি এই শেপটা। আমরা যদি আরেকটু রাখি, যেহেতু আমি স্ট্রোক ইউজ করছি, আমার আরেকটা কাজ করতে হবে, এই স্ট্রোকটাকে আমি একটু এক্সপ্যান্ড করে নিই। হ্যাঁ, এখন আমি এটা সবগুলা সিলেক্ট করলাম একসাথে। সিলেক্ট করার পর আমি জাস্ট আমাদের শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করবো এই জায়গা থেকে। তারপর উপরের এটা মাইনাস করে দেব এবং একটু কাজ বাকি আছে এই জায়গায়। বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে অপশনটা আমাদের একটু পিছনে যেতে হবে, আমি ডিলিট করলাম না, পিছনে যেতে হবে। আমি এই জায়গায় গেলাম, আমি একটু কন্ট্রোল ওয়াই দিয়া আমি একটা লাইনগুলো দেখে নেই যে আমাদের এগুলা ঠিক আছে কিনা। দেখেন এই জায়গায় একটু ফাঁকা আছে, তো আমরা এটাকে এটার সাথে মিলাই দেব, আদারওয়াইজ কিন্তু আমাদের কাটতে প্রবলেম হবে। সিলেক্ট দুইটা হয়ে যাবে। আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আগের জায়গায় চলে গেলাম, ব্যাক করলাম, আমি শেপ বিল্ডারগুলো সিলেক্ট করলাম। এখন কিন্তু আমি সুন্দর মতো করতে পারছি। যেমন আমি উপরেরটা ডিলিট করে দিলাম, তারপর আমরা এই দুইটাকে একটা শেপে কনভার্ট করে দিলাম। এগুলো দেখেন আলাদা আলাদা শেপ কিন্তু আছে। আমরা যদি চাই আমরা এই জায়গা থেকে কালারটা চেঞ্জ করে সাথে সাথে কিন্তু আমরা এই কালারগুলো চেঞ্জ করে দিতে পারবো। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, দেখেন খুব ইজিলি কিন্তু আমরা এইটা করে ফেলতে পারছি। এগুলো একটা দেখেন আমরা কিন্তু বিটসের লোগোটা খুব ইজিলি কয়েক মিনিটের মধ্যে কিন্তু ক্রিয়েট করতে পারছি। তারপর আরেকটা লোগো যদি আমরা দেখি, এই যে IBM এর যে লোগোটা, এটা একটু দেখি আমরা, এটাও কিন্তু খুব ইজিভাবে আমরা করতে পারবো। জাস্ট IBMটা এই জায়গায় রাখলাম, মেট করে রাখলাম, এটাকে একটু এদিকে সরাই। তো আমি জাস্ট টাইপ টুল দিয়ে একটু টেক্সট লিখি, এই জায়গায় লিখলাম ক্যাপিটাল ওয়ার্ডের IBM। তো আমাদের ফন্টটা একটু দেখতে হবে যে ফন্টটা কি আছে, আমরা ওই টাইপের একটু ফন্ট পাই কিনা, আমরা একটু দেখবো একটু বোল্ড টাইপের ফন্ট পাই কিনা। এটা লোগোর জন্য খুব বেটার। এই যে এই ফন্টটা, আমরা যদি ফন্টটাকে একটু বড় করি, একটু ক্রিয়েট আউটলাইন করে নিলাম, এখন একটু বড় করি এটাকে। তো আমি এটাকে ফন্টটা জাস্ট এই জায়গায় নিলাম, ক্রিয়েট আউটলাইন করলাম এটাকে।
তারপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা সেমভাবে আমাদের রেক্টেঙ্গেল টুলটা নিয়ে আমরা একটা লাইন টানবো। লাইনটা অবশ্যই অন্য একটা কালার, হোয়াইট কালারের টানি। একটা লাইন টানলাম আমি, জাস্ট একটা লাইন, এবং এটাকে একটা কপি করব। কপি করার পর কন্ট্রোল ডি দিয়ে আমরা আরও কপি করবো এটার মধ্যে। তো আমরা এতটুকু পর্যন্ত দেখেন, ওই যে IBM এর যে লোগোটা যে স্টাইলে, এটা কিন্তু সেমভাবে হয়েছে। জাস্ট আমাদের আরেকটা কাজ করতে হবে, আমরা এটাকে নিয়ে একটু বাইরে নিয়ে যাব। এখন আমরা সবগুলোকে সিলেক্ট করে আমাদের এই যে শেপ বিল্ডার টুল আছে, এটা দিয়ে আমরা সবগুলোকে কেটে দেবো, ডিলিট করে দেবো। আমরা আগে সব মাঝের গুলাকে ডিলিট করি, তারপর আমরা ভিতরের গুলাকে ডিলিট করব। একটু সময় নিয়ে ভালোভাবে কাজগুলো করতে হবে যেন কোনো ভুল না হয়। আর মাইনাস কিন্তু অল্টার প্রেস করলেই মাইনাসটা আসতেছে যখন আমরা ডিলিট করতেছি বা কাটতেছি হোয়াইট অংশটুকু। এমটা শেষ হলো আমাদের, এখন বি। অনেকভাবে একটা কাজ ইলাস্ট্রেটর অনেকভাবে করা যায়, এক একজন এক একভাবে করে কাজ। তো আপনি যখন প্র্যাকটিস করবেন বা কাজ করবেন তখন আপনার অনেক ওয়ে বের হয়ে আসবে। আমি এটাই ভাবে করছি, আপনি অন্যভাবে করতে পারবেন। এই হচ্ছে তখন কালারের বিষয়, আমরা সিলেক্ট করার পর আমরা কালারটা জাস্ট এই একটা কালার দিয়ে দিলাম। যদি আমরা দেখি এটার মধ্যে যে কালারটা আছে, আমরা ওই কালারটাও দিতে পারবো। যদি একটু বড় করি, দেখেন IBM এর লোগোটা কিন্তু আমরা সুন্দর মতো ক্রিয়েট করে ফেললাম। বেশিক্ষণ লাগে না, কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি করতে পারছি। তো এইভাবেই কিন্তু লোগো, এক একটা লোগো আপনি এটা আমি নর্মালি সার্কেল দিয়ে করছি, আপনি চাইলে কিন্তু একটা স্মল লেটারের বি লিখেও এই লোগোটা করতে পারবেন। তো স্কেচ থেকে আমরা কীভাবে করবেন, এটা তো জাস্ট কপি করলাম, আরেকটা দেখে আরেকটা লোগো দেখলাম, ওইটা থেকে কপি করলাম। তো আমরা স্কেচ থেকে কিভাবে লোগো করতে পারি, হাতে স্কেচ করা লোগো আমরা কীভাবে করতে পারি ওইটা একটু দেখব। তো আমরা যদি একটু আমার একটা স্কেচ করা আছে লোগো, ওই লোগোটা যদি একটু নিয়ে আসি এই জায়গায়, এটা হচ্ছে আমার লোগো। এটাকে আমি একটু লক করে দিলাম। দেখেন আমি জাস্ট সিম্পলি একটা লোগো ক্রিয়েট করার ট্রাই করছি। একটা জুস নামের লোগো, জাস্ট এটা অরেঞ্জ জুস হইতে পারে, অরেঞ্জের একটা শেপ এই জায়গায় ক্রিয়েট করব, আর জাস্ট জুস লেখাটা লিখে দিব এতটুকু। তো আগে আমি কি করছি, আগে জাস্ট পেন্সিল দিয়ে আমি ড্র করছি হাতে। তো ওইটাকে আমি আবার আমার এই ইলাস্ট্রেটর নিয়ে আসছি। এখন আমি ইলাস্ট্রেটরে এটার যে ইগুলো আছে ওটা করব, স্কেচ করব ইলাস্ট্রেটরে। তো ওটার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টুল, এটা হচ্ছে পেন টুলটা সিলেক্ট করব। ফার্স্টে আমি অরেঞ্জের যেই শেপটা আছে এই শেপটা মেক করব। ধরেন এই জায়গা থেকে আমি একটু তাড়াতাড়ি করি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, যতটুকু করা যায়। অরেঞ্জ আপাতত এতটুকুই দিলাম।
তারপর যদি আমরা একটু এই অরেঞ্জের পাতাগুলোর দিকে দেখি, ওইগুলো আমরা একটু ড্র করার ট্রাই করি। আপাতত জাস্ট আমরা স্কেচটুকু কমপ্লিট করি, তারপর বাকি কাজ আমরা করব। আমরা জাস্ট এতটুকু শেষ করলাম। জাস্ট এখন ভিতরের যে লাইনটা আছে, লাইনটা একটু টানবো। জাস্ট সিম্পল একটা লোগো, জাস্ট কিভাবে আমরা থেকে নিয়ে করতে পারি ওইটাই জাস্ট দেখানোর ট্রাই করতেছি। নর্মালি স্ক্র্যাচ করে কিভাবে আমরা স্ক্র্যাচ থেকে মানে ওই লোগোতে যাইতে পারি ওইটা আমরা আজকে মানে দেখতেছি। এখন যে উপরের যে অংশটা আছে এটা একটু করে ফেলবো। ওকে, আমাদের অ্যাপেলের অরেঞ্জ, সরি এটা অ্যাপেল না, এটা হচ্ছে অরেঞ্জের যে শেপটা জাস্ট আমরা ক্রিয়েট করে নিলাম। তারপর আমাদের এই জুস যে লেখাটা এটা আমরা একটু পরে দেব। তো এটাকে আমি এখন একটু হাইড করে নিই। তো এই হচ্ছে আমাদের অরেঞ্জের যেই এটা। তো এখন একটু আমরা আরেকটু কাজ করে নেব, ঠিক করে নেব আমাদের যে লাইনগুলো আছে, লাইনগুলোকে একটু ঠিক করে নেব। প্লাস লাইনগুলোকে আমরা স্টক থেকে প্রোফাইল থেকে এই যে এই হোয়াইট প্রোফাইল এটা দিয়ে দেব। আমাদের লাইনগুলো দেখতে সুন্দর হবে। আর একটা বিষয় হচ্ছে আমাদের এই যে পাতাগুলো আছে, পাতাগুলো আমরা সবুজ দিব বা গ্রিন কালার। আমরা একটু এটাকে রিভার্স করে দিই, ফিল কালারটা যেদিকে গ্রিন দিয়ে দিই, এটা গেল। আর এটাকে দিব আমরা যে অরেঞ্জের যে শেপটা আছে এটাকে ফিল দিয়ে দিই, ফিল কালার, এবং এটাকে অরেঞ্জ এটা হইতে পারে বা এইটা, আমরা দুইটা একটা কালার দিতে পারি। এটা একটু গ্রেডিয়েন্ট দেবো একটু পরে, জাস্ট আপাতত এটা ঠিক করে নিই। পাতাগুলোর লাইন সহ একটু গ্রুপ করে দিলাম। আর এটাকেও আমরা একটু ব্ল্যাকে রাখলাম বা অন্য একটা কালারে রাখতে পারি। অবশ্যই এটা একটু আমাদের নিচে থাকবে। পাতাগুলো আমরা একটু উপরে দিতে পারি। একটা পাতা উপরে থাক আর একটা পাতা নিচে থাক, দেখতে সুন্দর দেখা যাবে। জাস্ট অরেঞ্জ লোগো লিখে দিই। তো আমাদের এখন টেক্সটের বিষয়টা, আমরা কি টেক্সট ইউজ করবো। আমি কিন্তু লোগোর প্রথমে বলছি টেক্সট একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লোগোর। তো আমি একটা টেক্সট নিলাম, JUICE জুস। দেখেন একটা টেক্সট আমি নিয়েছি জুস ডে নামে একটা ফন্ট।
এই ফন্টটা আমরা নিয়েছি, তো এটাকে একটু বড় করে নিই। আউটলাইন করে দিলাম এটাকে। এটাকে আমরা একটু কাজ করি, এটার একটু গ্রেডিয়েন্ট আমরা দিয়ে দিই। গ্রেডিয়েন্টে গিয়ে এই যে অরেঞ্জ ইউলো যে গ্রেডিয়েন্ট আছে, আমরা এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিই এবং এটাকে একটু রিভার্স করে দিই। এবং রিভার্স করার পরে আমরা এই লাল একটু হালকা করে দিই। পাতাটা আরও কাজ করতে পারতাম, বাট আপাতত এত কাজ করতেছি না। আর এই ডাটাটা একটু ছোট করে দিই, ডাটাটা বেশি বড় দেখা যাচ্ছে, এটাকে একটু ছোট করে দিই। আর একটু লেখাটা আরেকটু ছোট করি, আমরা এগুলো একটু আনগ্রুপ করি। আনগ্রুপ করে এই তিনটাকে আরেকটু এদিকে আনি, যেটা একটু এদিকে। জুস দেখেন, আমি কিন্তু জাস্ট একটা স্কেচ করছি। স্কেচ থেকে আমি কিছু ফন্টের জন্য রিসার্চ করছি যে কি ফন্ট দিলে আমার জুসের একটা ফিল আসবে। তো আপনি চাইলে এই ফন্টের কালারগুলো চেঞ্জ করতে পারেন। আমি এই জায়গায় ব্ল্যাক রাখছি, অন্য কালারও আপনারা ইউজ করতে পারেন। অন্য কালারগুলো দিয়ে ট্রাই করবেন, বা যেই ট্রেন্ডি যে কালারগুলো আছে, বা আমাদের এই অরেঞ্জের সাথে বা ইয়েলোর সাথে এখানে কোন কালারটা ম্যাচ হবে, ওই কালার নিয়ে আমরা কাজগুলো করতে পারবো। দেখেন, আমি কিন্তু টোটালি এই লোগোটা আমি নিজে স্কেচটা করছি। স্কেচটা করে তারপর ফটোশপ ইলাস্ট্রেটর ওটাকে স্ক্যান করে বা পিকচার তুলে এটাকে আনছি। তারপর আমরা ওটাকে জাস্ট ইলাস্ট্রেটর স্কেচ করছি, তারপর কালারিং করছি। তারপর বিষয়টা হচ্ছে প্রেজেন্টে আমরা কীভাবে প্রেজেন্ট করব, প্রেজেন্টেশনটা আমাদের জানতে হবে। তো আমি এটাকে গ্রুপ করে রাখি, ড্র করে নিলাম। তো আমরা নর্মালি প্রেজেন্ট করার সময় যদি সিম্পল যে প্রেজেন্টেশনটা আছে আমরা যদি ওইটা করি, সেন্টারে আছে। ওকে, সিম্পল প্রেজেন্টেশনটা হচ্ছে আপনি নর্মাল যে লোগোটা এটা এই জায়গায় রাখবেন, তারপর আরও 2টা ভেরিয়েশন দিবেন, মানে 3টা ভেরিয়েশনে লোগোটা প্রেজেন্ট করাটাই বেস্ট। যেমন একটা কালার আছে, যেহেতু আছে, আমি এই জায়গায় এটা নিলাম ব্ল্যাক। তারপর অর্ধেক নিয়ে এটাকে হোয়াইট করে দিলাম। তো দেখেন, ব্ল্যাকে যখন আমি নিব, এই লেখাটা অবশ্যই কিন্তু আমাদের ব্ল্যাক থাকবে না, লেখাটা কিন্তু চেঞ্জ হবে। তো আমি এটাকে কপি করে এই জায়গায় আনলাম, এটাকে নিচে দিয়ে দিই। একটু আনগ্রুপ করে আমাদের এই লেখার যে ফন্টের যে কালারগুলা, এগুলো ব্ল্যাক থেকে হোয়াইট করে দেব, বা অন্য কালার আমরা দিতে পারি। আমি একটু সবগুলোর একটা গ্রুপে রাখি, টেক্সটগুলো যা আছে তাহলে আমাদের কালারটা চেঞ্জ করতে সুবিধা হবে। একটা গ্রুপ করে নিলাম। এখন যদি আমি অন্য কালার আমি দিতে যাই, রেড, ইয়েলো, অন্য যে কোনো কালার যদি আমি দিতে চাই, আমি দিতে পারবো ইজিলি। যদি অন্য কালার বেশি একটা ভালো লাগবে না এই জায়গায় ব্ল্যাকের মধ্যে, তারপর আমরা এই জায়গায় হোয়াইট আনলাম, বা হোয়াইট ছাড়াও আমরা অন্য একটা ভেরিয়েশন আমরা দেখতে পারি। যেমন এটা তো হোয়াইটের মধ্যে আমাদের এই লোগোটা সুন্দর দেখা যাচ্ছে, আমরা ব্ল্যাকের মধ্যে দেখলাম এটা এই টাইপের থাকবে। তো আমরা অন্য একটা কালারে বা গ্রিন যে কালারে এই লোগোটা কেমন থাকবে আমরা ওইটা দেখব।
যেমন গ্রিনের মধ্যে কিন্তু আমাদের পাতাগুলো কিন্তু গ্রিন, দেখেন পাতাগুলো কিন্তু গ্রিন। সো আমাদের এই জায়গায় কিন্তু পাতা আমরা গ্রিন রাখতে পারবো না, পাতার কালারটা আমরা ব্ল্যাক দিতে পারি বা অন্য কালার আমরা ওইটা করে দেব। লোগোটা যখন ক্রিয়েট করব তখন আমরা এটা আগে থেকেই আমাদের কালারগুলো রাখতে হবে, যে আমাদের আসলে কালারটা আমরা কি দিব। এভাবে আমরা প্রেজেন্টেশন করব লোগোর, সিম্পল যে প্রেজেন্টেশনটা আছে। বা আপনার যদি নর্মাল ফন্ট দিয়ে কোনো লোগো বানান, অনলি ফন্ট, যেমন এটার মধ্যে শেপ ইউজ করছি আমি, শেপের একটা কালার আছে, এখানে কিন্তু এক এক কালারের মধ্যে এক একটা কালার কিন্তু ভেরিয়েশন আছে। যখন আমি টেক্সট ইউজ করব তখন ওইটারও শুধু টাইপোগ্রাফি লোগো যখন ক্রিয়েট করব তখন কিন্তু আমরা ওই জিনিসগুলো খুব সুন্দর মতো ইমপ্লিমেন্ট করতে পারবো, যে হোয়াইটের মধ্যে বা ব্ল্যাকের মধ্যে কোন কালারটা দিব, বা হোয়াইটের মধ্যে কোন কালারটা দিব, বা অন্য যে কোনো কালার হয় কালারের মধ্যে কোন কালারটা আমরা ইউজ করব, এই জিনিসগুলো কিন্তু আমরা ওই সময় ইমপ্লিমেন্ট করতে পারবো। যখন আমরা শেপ নিয়ে করব তখন কিন্তু ওটা একটু ডিফারেন্ট নিতে হবে, যে কালারের যেই ভেরিয়েশনটা এটা কিন্তু সঠিক রাখতে হবে। বা আমরা ট্রেন্ডে বা আমাদের ক্লায়েন্ট যে আমাদের যে কালারগুলো দিয়ে দিবে ওই কালারের মধ্যে আমাদের ডিজাইনগুলো শেষ করতে হবে। আর ট্রেন্ডে কী কালার আছে, বা এই জুসের জন্য বা অন্য যে কোনো কিছু লোগো হোক ওটার জন্য টেকনোলজি কোনো লোগো হলে, টেকনিক্যাল কোনো লোগো হলে, বা ফ্রুটস নিয়ে কোনো লোগো হলে কি কালার হয়, ফন্টের কি স্টাইল হয়, কালার হয়, এগুলো আমাদের আগে একটু রিসার্চ করে নিতে হবে, যেন আমাদের কাজের সময় খুব তাড়াতাড়ি আমরা এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। তো মূলত এই ছিল ক্লাসের ডিটেলসগুলা, লোগোর বিষয়গুলা। তো আমরা লোগো, এটা তো নর্মালি একটু লোগো ডিটেলস দিয়ে বললাম নর্মালি। আপনারা যত এগুলা দেখবেন, অন্যের কাজ দেখবেন বা যত ইমপ্লিমেন্ট করতে যাবেন, প্র্যাকটিস করবেন, তত কিন্তু এগুলোর আইডিয়া আরও বাড়বে। সো আমরাও ট্রাই করব কিভাবে আরও বেশি বেশি প্র্যাকটিস করা যায়। আর অবশ্যই ক্লায়েন্টের ব্রিফ করে নিতে হবে যখন আমরা ক্লায়েন্টের কোনো কাজ করব। তো ইনশাল্লাহ আবার আপাতত আজকে এতটুকু পর্যন্তই থাকুক। আমরা নেক্সট ক্লাসে অন্য কিছু নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে কিন্তু হাত ক্লিয়ার হবে, আরও ডিজাইন সুন্দর হবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।